গতদিন আমরা আলোচনা করেছিলাম লাইফস্টাইল ডিজিজ নিয়ে। আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করি। তা প্র্যাকটিস অফ মেডিসিনের বিভিন্ন রোগ আমাদের কথা ছিল যে আমরা বহুল প্রচলিত যে রোগগুলো সেই রোগগুলো নিয়ে আলোচনা করব, আর কারেন্ট টপিক্সে যে সমস্ত রোগগুলো দেখা যায় সেই রোগগুলো নিয়ে আলোচনা করব। ব্যাপকভাবে আমাদের আলোচনার কোনো স্কোপ নেই, তা সেই জন্য আমরা একটা ঠিক করেছিলাম যে আপাতত আমরা লাইফস্টাইল ডিজিজ নিয়ে আলোচনা করব। তা লাইফস্টাইল ডিজিজ নিয়ে গতদিন আমরা আলোচনা করে কয়েকটি লাইফস্টাইল ডিজিজ আমরা উল্লেখ করেছিলাম। আমরা শুরু করেছিলাম লাইফস্টাইল ডিজিজগুলো কি কি, কেন হয় এবং এর পরিণতি কি হয়। তা আমাদের লাইফস্টাইল ডিজিজ যেগুলো আমরা বলেছিলাম তার মধ্যে একটা অন্যতম লাইফস্টাইল ডিজিজ হচ্ছে ওবিসিটি। ওবিসিটি কাকে বলে? ওবিসিটি হচ্ছে মেয়েদের যে ফ্যাট, দেহের মধ্যে যে ফ্যাটের আধিক্য, এই ফ্যাটের আধিক্যের জন্য আমাদের ওজন বেড়ে যায়। তা এই ওজন বেড়ে গেলে কি কি পরিণতি হয়, কি কি অসুবিধা হয়, সেই বিষয়টাই নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে যে ডিজিজ নিয়ে আলোচনা করব সেই ডিজিজগুলো আরোগ্যের জন্য হোমিওপ্যাথিক সিস্টেমটা নিয়েও আমরা আলোচনা করব। যেহেতু আমরা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছি, আমরা হোমিওপ্যাথি কি কি মেডিসিন দেওয়া যায়, যদিও হোমিওপ্যাথির মূল নীতি হচ্ছে টোটালিটি অফ সিমটমস বেসিসে আমরা এভ্যালুয়েশন অফ সিমটমসের যে এভ্যালুয়েশন করি অর্থাৎ মূল্যায়ন করি, অর্থাৎ আমরা সেই মূল্যায়নটা করি কিসের ভিত্তিতে? আমাদের যে ম্যাটেরিয়া মেডিকা আছে, ম্যাটেরিয়া মেডিকাকে নির্ভর করে এবং রেপাটাইজেশন করে আমরা অর্গানের উপরে বেস করে আমরা হোমিওপ্যাথিক মেডিসিনগুলো সিলেক্ট করি, অর্থাৎ সেই সঙ্গে আমাদের গাইড করে হোমিও ফিলোসফি। তা আমরা আগে শুরু করব যে লাইফস্টাইল ডিজিজের সবচেয়ে উল্লেখযোগ্য যে ডিজিজটা সেটা হচ্ছে ওবেসিটি। তা ওবেসিটি নিয়ে আমরা বোধহয় একটা লেকচারে শেষ করতে পারবো না। আগামী পর্বে যখন আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের যে রুটিনে থাকবে, আমরা নেক্সট ডেতে বাকি অংশটুকু আলোচনা করব। আমরা আজকে প্রথম পর্বে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওবেসিটিটা কি। ওবেসিটি হচ্ছে শরীরের এক বিশেষ অবস্থা। ওবেসিটি হচ্ছে শরীরের একটা বিশেষ অবস্থা, বাংলা একে বলা হয় অতি স্থূলতা। অতি স্থূলতা মানে যা মোটাসোটা তার চেয়ে বেশি মোটাসোটা, শরীরে অতিরিক্ত মেদ জমা এবং চর্বি জাতীয় পদার্থ জমা হওয়া, এই অবস্থা সৃষ্টি হয়। এর ফলে শরীরে ক্ষতিকারক প্রভাব পড়ে। এই সমস্তগুলো হওয়ার ফলে শরীরে তার ক্ষতিকারক কিছু এফেক্ট হয়, সেই এফেক্ট নানা সমস্যার সৃষ্টি করে। তা বর্তমান ভারতের 25% মানুষ এই রোগে বা এই অবস্থার শিকার। ওবেসিটি ভারতবর্ষে যত মানুষ আছে প্রায় 130 কোটি মানুষ, তার 60% মানুষ কিন্তু ওবেসিটির শিকার। তাহলে ওবেসিটি ব্যাপকভাবে হচ্ছে, এর ফলে শরীরে ক্ষতিকারক
প্রভাব পড়ে। বিশ্বের স্থূলতা মৃত্যুর অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের হিসাব অনুযায়ী অনেক রোগ, এই ওবেসিটির জন্য অনেক রোগ সৃষ্টি হয়, সেই জন্য মানুষ মারা যাচ্ছে। মাঝবয়সীদের মধ্যে এর প্রভাবে হৃদরোগ আক্রান্ত সংখ্যা বাড়ছে। যাদের মধ্যবয়সী নারী পুরুষ, তাদের কিন্তু যে হার্টের ডিজিজ, হার্ট ডিজিজ দেখা যায়, অনেকে অল্প বয়সে, মাঝ বয়সে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। তা এই হার্ট অ্যাটাকের অন্যতম কারণ কিন্তু ওবেসিটি। শুধু বয়স্ক লোকদের যে ওবেসিটি হয় তা নয়, মধ্যবয়সীদের যদি শুধু ওবেসিটি হয় তা নয়, শিশুদের ক্ষেত্রেও এর সমস্যা দেখা যায় এবং তার প্রভাবে খুব ক্ষতিকর অবস্থা সৃষ্টি হচ্ছে, যা আমাদের কাছে অত্যন্ত চিন্তার কারণ হয়ে উঠেছে। এই সমস্ত বিষয় অ্যানালিসিস করে যারা রোগী নিয়ে গবেষণা করে, আলোচনা করে, পড়াশোনা করে, তাদের কাছে একটা হেডেক হয়ে গেছে, খুব চিন্তার বিষয়। এই ওবেসিটি জন্য অনেক কঠিন জটিল রোগ সৃষ্টি হচ্ছে। তাহলে ওবেসিটিটা আমরা কখন, এর মূল্যায়নটা কিভাবে করব, কোনটা ওবেসিটি, তার একটা স্ট্যান্ডার্ড তো আছে। তাহলে শরীরে ওজন বৃদ্ধি হলেই কিন্তু সেটা ওবেসিটি নয়, একটু মোটাসোটা হয়ে গেলে কিন্তু সেটা ওবেসিটি নয়। ওবেসিটি পরিমাপ আমরা পরে ধাপে ধাপে আসছি, তার একটা মাপ আছে, তার একটা নিয়ম নীতি আছে। তাহলে কি হচ্ছে, সেটা শরীরে বেশি ওজন নয়, বডি মাসেল ইন্ডেক্স এর উপর নির্ভর করে ওবেসিটি। আমাদের বডিতে যে মাসেলগুলো আছে তার যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্স কত, তার উপরে আমাদের ওবেসিটি পরিমাপ করা হয়। এই বডি ইন্ডেক্সকে বলা হয় বিএমআই। বিতে বডি, এম এ হচ্ছে মাসেল, আইতে হচ্ছে ইন্ডেক্স। তাহলে বডি ইন্ডেক্স বিএমআই, বডি মাসেল ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের সূচক। বিএমআই হলো শরীরের উচ্চতা এবং ওজনের আনুপাতিক হার। বিএমআই, এটা এই সূচকটা আমরা কিভাবে হিসাব করব? বিএমআই হলো শরীরের ওজন এবং উচ্চতা এর আনুপাতিক হার, তাকে বলা হয় বিএমআই। বিএমআই তাহলে বোঝা গেল কি বিএমআইটা কি? বিএমআইটা হলো, বিএমআই প্রথম হচ্ছে বিএমআই মানেটা কি? বডি মাসেল ইন্ডেক্স। এই বডি মাসেল ইন্ডেক্স এই সূচক হচ্ছে তার ওজনের সঙ্গে তার হাইটের যে আনুপাতিক হার, এটা হচ্ছে বিএমআই এর সূচক। উদাহরণ হিসাবে যদি আমরা বলি, যদি কারো ওজন 60 কেজি হয় আর তার হাইট যদি 6 মিটার হয়, তাহলে 60কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 10। তাহলে এইটা হচ্ছে সূচক, এই আনুপাতিক হারটা হচ্ছে সূচক। কোন ব্যক্তির বিএমআই এর মানের স্বাভাবিক সীমা নরমাল হচ্ছে 20 থেকে 25 এর মধ্যে। নরমাল অবস্থায় বিএমআই এর নরমাল রেঞ্জ হচ্ছে 20 থেকে 25 এর মধ্যে। বিএমআই এর মান 25 থেকে 30 এর মধ্যে হলেও বলা হয় সেই ব্যক্তি মোটা।
তাহলে 20 থেকে 25 যদি BMI সূচক থাকে তাহলে সেই ব্যক্তিকে আমরা নরমাল বলবো। আর 25 থেকে 30-এর মধ্যে যদি সূচক হয় সেই ব্যক্তিকে আমরা মোটা হিসেবে ধরব। আর সেই ব্যক্তি যদি 30-এর বেশি তার সূচক হয় তাহলে চিকিৎসার পরিভাষায় অর্থাৎ সে হলো তার মানে ক্লাস হলো 1, ওবেসিটি ক্লাস 1 হবে সেটা সূচক। আর 30 থেকে 35 হলে হবে ক্লাস 2, আর 35 থেকে 40 হলে হবে ক্লাস 3, আর 40-এর বেশি হলে সুপার ওবেসিটি। কারো সূচক যদি 40-এর বেশি হয় তাহলে তাকে আমরা বলবো সুপার ওবেসিটি। এই সুপার ওবেসিটি হলে সেটা খুব বিপজ্জনক অবস্থা হয়। এবং এটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা অর্গানন অফ মেডিসিনে বলেছিলাম যে সোরা ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। সোরা সমস্ত মায়োজমকে ডেকে নিয়ে আসে, সোরা না থাকলে অন্য মায়োজমগুলো আসতে পারে না। তেমনি রোগের ডিপু হচ্ছে ওবেসিটি। ওবেসিটি হওয়ার ফলে তার ব্লাড সুগার হবে, তার হাইপার টেনশন হবে, তার হার্ট ডিজিজ হবে, কোলেস্ট্রল মানে ব্লকেজ হয়ে যাবে, এই কোলেস্ট্রল বেড়ে যাবে, ফলে হার্ট ব্লকেজ হতে পারে। এই সমস্যাগুলো তাহলে বিপজ্জনক অবস্থায় আসতে পারে। তা সেই জন্য আমরা ওবেসিটির উপরে একটু জোর দেব। তাহলে ওবেসিটি হলে তাহলে কি কি হতে পারে? ওবেসিটি হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, বলা যেতে পারে। বিভিন্ন রোগকে ডেকে আনা হয়, যেমন হৃদরোগ, ডায়াবেটিস মেলিটাস, অস্টিও আর্থাইটিস, বন্ধ্যাত্ব, নিদ্রাহীনতা যেটা আমরা স্লিপলেসনেস বলি, ইনসোমনিয়া যেটা বলি, মানসিক অবসাদ, তারপরে হচ্ছে শ্বাসকষ্ট। এই সমস্ত রোগগুলো ডেকে নিয়ে আসে। ওবেসিটির সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। একে মেটাবলিক সিনড্রোম বলা হয়। এর সঙ্গে যদি এগুলো হয় তাকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। এর জন্য কয়েক ধরনের ক্যান্সারও আশঙ্কা থাকে। এর ফলে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্যান্সার সম্বন্ধে জানি, তবে কয়েক ধরনের ক্যান্সারের একটা আশঙ্কা থাকে। ওবেসিটির জন্য মৃত্যুর আশঙ্কা কতটা থাকে? ওবেসিটির জন্য মানে এর যে ডেথ মানে রেঞ্জটা কত, তা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার অনুসন্ধান করে দেখেছে সারা বিশ্বে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে ওবেসিটিকে দায়ী করা হয়। পুরুষদের থেকে মহিলাদের মধ্যে মৃত্যুর আশঙ্কাটা বেশি। আবার আমরা লক্ষ্য করে দেখেছি ওবেসিটি কিন্তু পুরুষদের থেকে মহিলাদের বেশি দেখা যায়। আর যারা স্মোকিং করে, যারা ড্রিঙ্কস করে, তাদের আরো বেশি লক্ষ্য করা যায়। সুপার ওবেসিটি যুক্ত ব্যক্তিদের আয়ু মানে যা বেঁচে থাকার কথা তার চেয়ে অন্তত 10 বছর কমে যায়। যারা সুপার ওবেসিটি, সেই সমস্ত পেশেন্টদের, সেই সমস্ত মানুষদের, সেই সমস্ত পুরুষ মহিলাদের আয়ু তার যে বয়স পর্যন্ত বেঁচে থাকার কথা ছিল তার চেয়ে অন্তত 10 বছর কম বাঁচে। তাহলে এটা
ওবেসিটি কিন্তু আমরা হালকা চোখে দেখলে হবে না, ওবেসিটি কিন্তু খুব একটা মারাত্মক মানে টেন্ডেন্সি, হ্যাঁ, খুব ভয়ের বিষয়। এবার আসা যাক ওবেসিটি কেন হয়। আমরা এতক্ষণ আলোচনা করলাম ওবেসিটি বিপজ্জনক অবস্থা নিয়ে, সারা পৃথিবীতে কত পার্সেন্ট ওবেসিটি রোগী দেখা যায়, ওবেসিটির ফলে আরো কি কি রোগকে ডেকে আনে সেগুলো আলোচনা করলাম। এবার আসা যাক আমাদের ওবেসিটি কেন হয়, ওবেসিটি অত্যাধিক মাত্রায় ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার ফলে ওবেসিটি বাড়ে। যারা অধিক ক্যালোরিযুক্ত খাবার খায়, তাই শুধু ক্যালোরিযুক্ত খাবার তো আমাদের খেতে হবে, নাহলে আমরা বাঁচব কি করে। কিন্তু সেই সঙ্গে অধিক ক্যালোরিযুক্ত খাবার খায় অথচ তারা শারীরিক কোনো পরিশ্রম করে না, তাদের মধ্যে কিন্তু ওবেসিটিটা দেখা যায়। আপনারা বাস্তব জীবনে আপনার প্রতিবেশী, আপনার এলাকায়, আপনার গঞ্জে, শহরে গঞ্জে সব জায়গায় লক্ষ্য করে দেখবেন ওবেসিটিটা কাদের মধ্যে বেশি দেখা যায়। অর্থাৎ একটু সঙ্গতিপূর্ণ মানুষ, যারা অবস্থা ভালো, বেশি কাজকর্ম করতে হয় না, বেশি পরিশ্রম করতে হয় না, কোন রকম অলস জীবনযাপন করে, খায় দায় ঘুমায়, অর্থাৎ খাওয়া আর মলমূত্র ত্যাগ করা ছাড়া আর কোনো কাজ যাদের থাকে না, তাদের মধ্যে কিন্তু ওবেসিটিটা দেখা যায়। তাহলে ওবেসিটির মাত্রার কারণ হচ্ছে ক্যালোরিযুক্ত খাবার অধিক পরিমাণে খাওয়া, শারীরিক পরিশ্রম না করা, এটাই ওবেসিটির মূল কারণ। এছাড়া আরো অনেক কারণ আছে। এখন আমরা পশ্চিমী সংস্কৃতিতে অভ্যস্ত, ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত, তার ফলে হচ্ছে কি ফাস্ট ফুডের প্রতি ঝোঁক বাড়ছে। শহরে আমরা আগে জানতাম শহরেই বোধহয় শুধু ফাস্ট ফুড বিক্রি হয়, এখন দেখেছি গ্রামগঞ্জে, গলিতে গলিতে চাউমিন, এগরোল, মাজরা, পিৎজা এই সমস্ত ব্যাপকভাবে বিক্রি হয়। এবং এখন রিসেন্ট গলিতে গলিতে বিরিয়ানি এই সমস্তগুলো ব্যাপকভাবে বিক্রি হয় এবং প্রচুর ভিড় হয়। তা এই বিষাক্ত খাবারগুলি হচ্ছে ওবেসিটির মূল কারণ। চাউমিন, এই ফাস্টফুড জাতীয় খাবারগুলো হচ্ছে অরিজিন অফ দা ওবেসিটির হওয়ার মূল কারণ হচ্ছে এই সমস্ত খাবারগুলো। আর কি আরেকটা হচ্ছে, যারা ঘন্টার পর ঘন্টা বসে অফিসে কাজ করে, চাকরি বাকরি যারা করে, তাদের এক চেয়ারে বসে সকাল 10টার সময় ঢুকলো আর বিকেল 5টার সময় বেরোলো, একভাবে চেয়ারে বসে কাজ করছে, তাদের কিন্তু শারীরিক কোনো পরিশ্রম হচ্ছে না। তাহলে এটাও কিন্তু ওবেসিটির একটি কারণ। আর কি, যারা বাড়িতে বসে থাকে, সারাদিন বসে টিভি দেখে, খায় আর ঘুমায়, মলমূত্র ত্যাগ করা ছাড়া আর কোনো কাজ তাদের থাকে না, তাদেরও ওবেসিটির একটা মূল কারণ। এর ফলে হচ্ছে কি শারীরিক পরিশ্রম সেভাবে হচ্ছে না, কাজের ক্ষেত্রে বিভিন্ন কারণে বেশি মানসিক চাপ পড়ে, এবং যাদের খুব মেন্টাল ওয়ার্ক করতে হয়, যে সমস্ত জব বা প্রফেশনে মেন্টাল ওয়ার্ক করতে হয় সেখানে, বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ যাদের করতে হয়, তাদের অনেক সময় মানসিক চাপ তৈরি হয়, এবং এই মানসিক চাপের জন্য তাদের পর্যাপ্ত ঘুম হয় না। সাফিসিয়েন্ট ঘুম না হওয়ার একটা কারণ। আর হচ্ছে রিসেন্ট, আগেকার দিনে ছিল না, এখন কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে,
ছেলে মেয়েদের অধিক বয়সে বিয়ে হয়। অধিক বয়সে বিয়ে হলে, বিশেষ করে মহিলাদের অধিক বয়সে যদি গর্ভবতী হয়, তখনও তাদের একটা ওবিসিটির একটা টেন্ডেন্সি দেখা যায়। এগুলি হলো, আর এর ফলে হচ্ছে কি, বিএমআই বেড়ে যায়। বিএমআই বেড়ে যাওয়া মানে হচ্ছে তার যে স্থূলতা হওয়ার যে প্রবণতা, তার রেশিওটা বেড়ে যায়। সফট অ্যান্ড হার্ড ড্রিঙ্কস, এইটা ওবিসিটির আর একটা কারণ। এখন সামনে গরম আসছে, গরম আসার পরে দেখা যাবে প্রচুর পরিমাণে সফট ড্রিঙ্ক বিক্রি হবে। কোকোকলা, থামস আপ, এই সমস্ত সফট ড্রিঙ্ক বিক্রি হবে। আর যারা হার্ড ড্রিঙ্কস পান করে তাদের ক্ষেত্রে কিন্তু ওবেসিটি বাড়ার একটা কারণ। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে জেনেটিক কারণ, সেটা বংশগত কারণ। বাবা যদি তার একটা ওবেসিটি টেন্ডেন্সি থাকে, তার ছেলে মেয়েদের মধ্যে একটা ওবেসিটি টেন্ডেন্সি থাকে, এটা হচ্ছে বংশগত কারণ। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচতে হবে। বাঁচার উপায় হচ্ছে, প্রধান উপায় হলো খাওয়া নিয়ন্ত্রণ করা, ডায়েট কন্ট্রোল করা। ব্যালান্স ডায়েট খেতে হবে, আর সেই সঙ্গে কিছু ডায়েটিং করতে হবে এবং শারীরিক পরিশ্রম করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে নিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার ফলে হয়তো ওজন কমলো, তবে তার সাময়িক। অনেক সময় দেখা গেল যে অনেকে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করেছে, কিন্তু জল খেলেও মুটিয়ে যাচ্ছে, না খেলেও মুটিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা সেখান থেকে ওভারকাম কি করে করব? সেখান থেকে ওভারকাম করার জন্য আমাদের কিছু শারীরিক কসরত করতে হবে। যাদের মানে ফিজিক্যাল লেবার করার স্কোপ থাকে না, তাদের ক্ষেত্রে যোগ ব্যায়াম করতে পারি, দৌড়ঝাঁপ করতে পারি, তারপরে জগিং করতে পারি, এই সমস্তগুলো করা যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নিয়মিতভাবে মেডিটেশন করা। এখান থেকে ওভারকাম করার আরেকটি উপায় হচ্ছে সকালে বিকেলে মেডিটেশন করা। মেডিটেশন করলেও কিন্তু অনেক ক্ষেত্রে সুফল পাওয়া যায়। কারণ মেডিটেশন করলে হয় কি, আমাদের যে ব্রেনের যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলো খুব সতেজ হয়ে ওঠে, আর তার ফলে ভালো ঘুম হয়, এবং ভালো ঘুম হলে রোগের 12 আনা রিমুভ হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে ওভারকাম হওয়ার আরেকটি পথ হচ্ছে, আপনারা মডার্ন সায়েন্স সম্বন্ধে যারা জানেন, সেটা হচ্ছে ওই সার্জারি করা। সার্জারি করে অনেকে, যাদের সুপার ওবেসিটি থাকে, একমাত্র তাদের ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। সুপার ওবেসিটি অর্থাৎ যেখানে 40-এর উপরে তার যে বিএমআই যে রেঞ্জ, 40-এর উপরে হলে আমরা সেই ক্ষেত্রে আমরা সার্জারির হেল্প নিতে পারি। সার্জারিতে কি করে, দেহের থেকে কিছু চর্বি কেটে বাদ দেয়, আর হচ্ছে আমাদের যে স্টোমাক আর ইন্টেস্টাইনগুলো অপারেট করে তার মানে যে ভলিউমটা কমিয়ে দেয়। আর এই ভলিউম কমিয়ে দেওয়ার ফলে তার খিদেটা কম লাগে, সুতরাং বেশি বেশি করে ক্যালোরি আর প্রবেশ করতে পারে না, স্বাভাবিকভাবে তার ওজন কমে যায়। তাহলে ওবেসিটির ক্ষেত্রে কিন্তু সার্জারির একটা ভূমিকা আছে, সার্জারি করা যায়, যেটা সুপার ওবেসিটির ক্ষেত্রে।
আমরা আগে বলেছিলাম যে অনেকে দেখা যায় তারা পরিমাণে কম খাচ্ছে, ডায়েট কন্ট্রোল করেছে, কিন্তু ওজন বেড়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে তা সেক্ষেত্রে যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে তার যে পরিপাক ক্রিয়া, সেটা পরিপাক ক্রিয়াটা কম হয়। যারা সাধারণত বাড়িতে বসে থাকেন বা কোনো এক জায়গায় বসে থাকেন, বেশি সময় ধরে টিভি দেখেন, তাদের ক্ষেত্রে এই লক্ষণটা দেখা যায়। অর্থাৎ খাওয়া দাওয়া কন্ট্রোল করেছে কিন্তু পরিপাক ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের এইটা দেখা যায়। এর ফলে কি করতে হবে? তার যেটা আমরা অর্গাননের ভাষায় বলতে পারি যে রিমুভ দ্য অবস্ট্রাকল টু কিওর, আরোগ্যের পথে যে বাধাটা, সেই বাধাটাকে রিমুভ করতে হবে। তা আরোগ্যের পথে বাধা রিমুভ করতে এখানে কি আরোগ্যের পথে বাধা হচ্ছে, তার কোনো শারীরিক পরিশ্রম হচ্ছে না, তাহলে তাকে শারীরিক পরিশ্রমটা করতে হবে। ওই সারাদিন বসে টিভি দেখা ওটা বন্ধ করতে হবে, পরিমাণে কম করে টিভি দেখতে হবে, এই আর পাশাপাশি শারীরিক পরিশ্রমটা বেশি করতে হবে। আর সেই সঙ্গে বাজারে ফাস্ট ফুড খাওয়াটা টোটালি বন্ধ করতে হবে। তবে এইটা হচ্ছে পরিত্রাণের একটা উপায়। আচ্ছা, ওষুধ খাওয়ার সঙ্গে কি ওবেসিটির কোনো সম্পর্ক আছে? ওষুধের সঙ্গে ওবেসিটির কি কোনো সম্পর্ক আছে? বিভিন্ন গবেষণায় দেখা গেছে অনেক ক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় ওবেসিটি হয়। অনেক ওষুধ আছে, তার যে সাইড এফেক্ট, সেই সাইড এফেক্টের জন্য অনেক সময় ওবেসিটি দেখা যায়। বিশেষ কিছু ওষুধ আছে যেগুলো হরমোন গ্রন্থির প্রভাব ফেলে। আমাদের দেহে যে সমস্ত বিভিন্ন ধরনের যে হরমোন আছে তার উপরে প্রভাব পড়ে, এর ফলে তার একটা ওবেসিটি হওয়ার একটা টেন্ডেন্সি হয়। অর্থাৎ আমরা ম্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রেও বা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও আমরা ওবেসিটি দেখতে পাই। এবার আসা যাক, ওবেসিটি তো আমরা অনেক কিছু হয় জানলাম, অনেক রোগ, হার্টের রোগ, কোলেস্ট্রল, হাইপার টেনশন, তারপরে হার্ট ডিজিজ, তারপরে ডায়াবেটিস মেলিটাস ইত্যাদি হয়। এর সঙ্গে আরও একটা জিনিস হয়, ওবেসিটি যদি সুপার ওবেসিটি হয় সেই ক্ষেত্রে আরেকটা রোগ দেখা যায়, তাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও কথা মানে হচ্ছে, অস্টিও মানে হচ্ছে হাড়, আর্থ্রাইটিস অর্থাৎ হাড় ক্ষয়ে যাওয়া। তাহলে কেন হাড় ক্ষয়ে যায়? বিশেষ করে আমাদের যে হাঁটুর যে হাড়গুলো ক্ষয়ে যায়, তার মধ্যে স্পেশালি যেটা দেখা যায় সেটা হচ্ছে মালাই চাকি। তাহলে আমরা আমাদের যে লং বোন আর নিচের যে বোনগুলো, সে তার মানে জয়েন্টের থাকে একটা বাটি মতো, তাকে বলে প্যাটেলা। তা এই প্যাটেলার হাড়টা ক্ষয়ে যায়। কেন ক্ষয়ে যায়? ওবেসিটি হলে তার ওজন বেড়ে যায়, তার শরীরের সমস্ত ওজনটা এই হাঁটুর উপরে পড়ে, যার ফলে সেখানে একটা ঘর্ষণ হয়। এই ঘর্ষণ হতে হতে হাঁটু হাড়গুলো খসে যায় বা ক্ষয়ে যায়। তাই ক্ষয়ে যাওয়ার ফলে কি হয়? তার হাঁটুতে যন্ত্রণা হয়। হাঁটুর যন্ত্রণা হলে আজকাল তো আপনারা দক্ষিণ ভারতে গিয়ে সবাই হাঁটুর অপারেশন করে আসছে, 3 লাখ 4 লাখ টাকা করে লাগছে। তাহলে এই টাকাটা খরচ করার কোনো দরকার নেই। আমরা যাতে ওবেসিটি না হয় তার ব্যবস্থা করলেই তো এই টাকাটা বেঁচে যাবে। সুতরাং আমরা যদি আগে থেকে সতর্ক থাকতে পারি যে আমাদের ওজনটা রেঞ্জের মধ্যে রাখবো, বিএমআই
যে সূচক, সেই সূচকটা আমাদের নর্মাল রেঞ্জে থাকবে, সেটা করার যখন ব্যবস্থা আছে তখন আমরা কেন অকারণ আমাদের ওজন বৃদ্ধি করব। তা এই হাঁটু ব্যথার ক্ষেত্রে, হাঁটু ক্ষয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু মানে বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম আছে এবং শারীরিক পরিশ্রম করলে এগুলো হয়। ওবেসিটির ফলে আর একটা মারাত্মক রোগ হয়, সেটা হচ্ছে নাক ডাকা। অনেকে ঘুমের ঘরে নাক ডাকে। তা এই নাক ডাকাটা আমরা কিন্তু তাচ্ছিল্যভাবে দেখি যে এটা একটা নমিনাল ব্যাপার, কিন্তু এটা আসলে একটা নমিনাল ব্যাপার না। নাক ডাকা কিন্তু ভয়ঙ্কর একটা বিপজ্জনক ব্যাপার। সেটা হচ্ছে যে আমরা ঘুমের সময় আমাদের অক্সিজেনের পরিমাণটা কমে যায়। আমরা দিনের বেলায় বা জাগ্রত অবস্থায় যে পরিমাণে অক্সিজেন সংগ্রহ করি, রাতে কিন্তু আমাদের অক্সিজেন সংগ্রহটা কমে যায়। স্বাভাবিকভাবে হয় কি, অক্সিজেনের অভাব হলে তখন ফুসফুসের উপর একটা চাপ পড়ে। এই ফুসফুসের উপরে চাপ পড়ার ফলে হচ্ছে কি, তখন ওই নাক ডাকাটা শুরু হয়। তাহলে নাক ডাকাটা হচ্ছে একটা ইন্ডিকেশন। সেই ইন্ডিকেশনটা হচ্ছে তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে আসছে। এই লক্ষণ দেখে আমরা বোঝা যায় শরীরে ওজন বাড়ছে। আর এইটা যখনই হবে তখন বুঝতে হবে যে তার শরীরে ওজন বাড়ছে, আর তখনই আমাদের সাবধান থাকতে হবে। আচ্ছা, ওষুধ ছাড়া বা যোগ ব্যায়াম ছাড়া তা ওবেসিটি কমানোর কোনো ঘরোয়া উপায় আছে কি? তাহলে ওষুধ ছাড়া, এবার দেখা যায় ওষুধ ছাড়া কোনো ঘরোয়া উপায় আছে কিনা। সেই ঘরোয়া উপায়টা হচ্ছে একমাত্র উপায়, যেটা হচ্ছে আমার জীবনযাত্রা পরিবর্তন করা। অর্থাৎ আমরা সেই পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। আমাদের যেটা লাইফস্টাইল, এই রোগটার নাম আমরা দিয়েছি লাইফস্টাইল ডিজিজ। তাহলে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। কম চাপ নিয়ে কাজ করতে হবে, ঠিক মতো ঘুমাতে হবে, নিয়মিত হাঁটাচলা করতে হবে, কিছু যোগাসন করতে হবে, আর পরিমিত পরিমাণে ঘরোয়া খাবার খেতে হবে। কোনো ফাস্টফুড খাওয়া যাবে না, কোনো রিচ ফুড খাওয়া যাবে না। মদ্যপান, ধূমপান, জাঙ্ক ফুড, ফাস্টফুড, সফট ড্রিঙ্ক বর্জন করতে হবে। দরকার হলে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া যেতে পারে। কারণ হচ্ছে যে ওবেসিটি মানে হচ্ছে নানা শরীরে নানা রোগের বাসা। আগামী কয়েক বছরের মধ্যে ওবেসিটি এমন একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে যা সমাজকে সুস্থ রাখা খুব কষ্ট হয়ে যাবে। ওবেসিটি সমস্যা এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে। সারাদিন বাড়ি বসে কাজ করে ভালো মন্দ খাওয়া বাড়ছে, ওজন বাড়ছে, দৈনিক পরিশ্রম এখন কারোই খুব বেশি নেই। আর এই ওবেসিটি আমরা আগে বলেছিলাম যে লাইফস্টাইল ডিজিজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে সভ্যতার অগ্রগতি ইন্ডাস্ট্রিয়াল বা সিভিলাইজেশন হচ্ছে এর মূল কারণ। কারণ যত বেশি ডেভেলপ হবে, যত বেশি ইন্ডাস্ট্রি হবে, যত বেশি মানুষ সভ্য হবে, তত বেশি যান্ত্রিক হয়ে যাবে, তাদের শারীরিক পরিশ্রম কমে যাবে, একটা সুইচে তার সমস্ত কাজকর্ম হয়ে যাবে। অর্থাৎ ফিজিক্যাল লেবার বিমুখ হয়ে যাচ্ছে মানুষ। এই সভ্যতার অগ্রগতি কিন্তু লাইফস্টাইল ডিজিজের মূল কারণ হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের লাইফস্টাইল পরিবর্তন করে আমাদের
কিছু শারীরিক পরিশ্রম করতে হবে। আর কি, সেই সঙ্গে আমরা কয়েকটা জিনিস বর্জন করব। একটা হচ্ছে মাংস যেটা খাওয়া হবে, কোনো পশুর মাংস খাওয়া যাবে না, কারণ পশুর মাংসের মধ্যে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। অর্থাৎ পশু বলতে যারা ওই গরু খায়, যে সমস্ত সম্প্রদায়ের মানুষ গরু পশু, ছাগল পশু, ভেড়া পশু, তারপরে খরগোশ পশু, এই সমস্ত শুয়োর পশু, তা এই সমস্ত পশুর মাংস খাওয়া যাবে না, পশুর মাংস বর্জন করতে হবে। মাংস খেতে হলে পাখি জাতীয় মাংসগুলো খেতে পারে, যেমন মুরগি বা সেই জাতীয় কিছু পাখির মাংস খাওয়া যেতে পারে। পশুর মাংস না খেয়ে পাখির মাংস খাওয়া যেতে পারে। আর সেই সঙ্গে ফ্যাট জাতীয় জিনিস খাওয়া চলবে না, যেই যার মধ্যে ফ্যাট জাতীয় জিনিস আছে সেই জিনিস খাওয়া যাবে না। আর চিনিটা হচ্ছে, চিনিকে বলা হয় সাদা বিষ। এই সাদা বিষকে বর্জন করতে হবে। কোনো অবস্থা, কোনো শর্তে বিন্দুমাত্র চিনির অংশ রাখা যাবে না। চিনির পরিবর্তে গুড় খাওয়া যেতে পারে, বাতাসা খাওয়া যেতে পারে, কিন্তু চিনি নয়, কারণ চিনিটা হচ্ছে সাদা বিষ। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে লবণ বর্জন করতে হবে। লবণ, আমরা যে আমাদের দেহে লবণ প্রয়োজন আছে, সোডিয়াম প্রয়োজন আছে, সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন আছে, তাহলে সেটা কিন্তু আমরা পেয়ে যাই শাকসবজি থেকে। তাহলে আমরা খাবো কি? আমরা আমাদের খেতে গেলে আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, বেশি বেশি করে। বিশেষ করে যে সমস্ত শাকসবজিতে বেশি পরিমাণে ফাইবার আছে, সেই সমস্ত শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে। আর গমের প্রোডাক্টস, গম থেকে উৎপন্ন যে সমস্ত তৈরি, যে প্রসেস করা যে খাবারগুলো, সেগুলো বর্জন করতে হবে। আর চাল থেকে তৈরি প্রোডাক্টসগুলো বর্জন করতে হবে। এবার আমরা বাঙালি, আমরা মাছ ভাত না হলে তো আমাদের হয় না। ভাত আমাদের প্রধান খাদ্য, রুটি আমরা খাই এখন। তাহলে গম থেকে তৈরি হয় আটা, ময়দা। আটা ময়দা থেকে তৈরি হয় বিস্কুট, রুটি, পাউরুটি। আর ভাত তো আমরা রান্না করে খাই। তা এইটা যতটা বর্জন করা যায়, বেশি বেশি করে শাকসবজি খেতে হবে। আর গম থেকে তৈরি উৎপন্ন যে সমস্ত খাবারগুলো, তা যতটা সম্ভব বর্জন করতে হবে। চাল থেকে উৎপন্ন যে সমস্ত, যেমন চাল থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের প্রোডাক্টস। আর হচ্ছে বর্জন করতে হবে যাবতীয় প্রসেস ফুড। যাবতীয়, এক কথায় বলা যায় যাবতীয় প্রসেস ফুড, অর্থাৎ যে ফুডটা একটা থেকে আরেকটা জিনিস তৈরি করা হয়। যেমন চাউমিনটা একটা প্রসেস ফুড। তারপরে ইডলি, ধোসা, এগুলো হচ্ছে প্রসেস ফুড। বিভিন্ন ধরনের প্রসেস ফুড আছে। এই প্রসেস ফুডগুলো বর্জন করতে হবে। তা এবার হচ্ছে আমরা আজকে
লাইফস্টাইল ডিজিজের মধ্যে ওবেসিটি নিয়ে একটা ধারণা দিলাম। আগামী দিন আমরা এই ওবেসিটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সামনের দিন যেদিন প্র্যাকটিস অফ মেডিসিন থাকবে সেদিন আমরা এই সম্বন্ধে আরো কিছু আলোচনা করব।